হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেয়ার ইনস্টিটিউট। আজকে আমরা ক্লাস 11 এর রাসায়নিক বন্ধন ও আণবিক গঠন চ্যাপ্টার থেকে সেমিস্টার 1 এর একটা ইম্পর্টেন্ট টপিকস আণবিক কক্ষক তত্ত্ব, যার ইংলিশ নাম হচ্ছে মলিকুলার অরবিটাল থিওরি মোটি, নিয়ে আলোচনা করব বা পড়বো। ওকে, দেখো এখানে দুটো পারমাণবিক কক্ষক এর মিলনের ফলে আমরা পাচ্ছি যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে আণবিক কক্ষক। ওকে, দেখো আণবিক কক্ষক হচ্ছে বন্ডিং আণবিক কক্ষক, আর একটা হচ্ছে অ্যান্টি বন্ডিং আণবিক কক্ষক। এখানে দেখো ওয়ান এস দুটো পারমাণবিক কক্ষকের মিলনের ফলে উৎপন্ন হচ্ছে এখানে সিগমা ওয়ান এস আর সিগমা স্টেরিক ওয়ান এস। সিগমা ওয়ান এস কে আমরা বন্ডিং আণবিক কক্ষকে রাখছি, আর স্টেরিক এটা দেখা যাচ্ছে অ্যান্টি বন্ডিং আণবিক কক্ষক। ওকে, নেক্সট দেখো, এখানে দেখো H2 থেকে N2 আণবিক কক্ষকের শক্তির গ্রহণ। ঠিক আছে, দেখো এখানে ওয়ান এস দুটো পারমাণবিক কক্ষকের মিলনের ফলে আমরা কি পাচ্ছি সিগমা ওয়ান এস আর সিগমা স্টেরিক ওয়ান এস। আর এখানে কি টু এস পারমাণবিক কক্ষকের মিলনের ফলে পাচ্ছি সিগমা টু এস আর সিগমা স্টেরিক টু এস। হলো, এরপর দেখো এখানে টু পি এক্স এর মিলনের ফলে পাচ্ছি কি আমরা পাই টু পি এক্স, আর এখানে টু পি ওয়াই পারমাণবিক কক্ষকের মিলনের ফলে পাচ্ছি ইকুয়াল টু পাই টু পি ওয়াই। আর এখানে দেখো টু পি জেড পারমাণবিক কক্ষের মিলন হলে পাচ্ছি আমরা সিগমা টু পি জেড। এটার অ্যান্টি বন্ডিং গুলো দেখো পাই টু পি এক্স পাই টু পি ওয়াই এর উপরে পাচ্ছি আমরা অ্যান্টি বন্ডিং হলে পাই স্টেরিক টু পি এক্স ইকুয়াল টু পাই স্টেরিক টু পি ওয়াই, আর তার উপর পাচ্ছি সিগমা স্টেরিক টু পি জেড। ওকে, দেখো ক্রমটা তাহলে আমাদের কি হচ্ছে একটু থেকে এন টু অনুর ইলেকট্রন বিন্যাস ক্রমটা দেখো সিগমা ওয়ান এস, তারপর সিগমা স্টেরিক ওয়ান এস, দেখো সিগমা ওয়ান এস তারপর সিগমা স্টেরিক ওয়ান এস, তারপর হচ্ছে সিগমা টু এস, তারপর সিগমা স্টেরিক টু এস, সিগমা টু এস, তারপর সিগমা স্টেরিক টু এস, তারপর আছে পাই টু পি এস ইকুয়াল টু পাই টু পি ওয়াই, পাই টু পি এস ইকুয়াল টু পাই টু পি ওয়াই। এরপর আছে সিগমা টু পি জেড, সিগমা টু পি জেড, তারপর পাই স্টেরিক টু পি এস ইকুয়াল টু পাই স্টেরিক টু পি ওয়াই, পাই স্টেরিক টু পি এস ইকুয়াল টু পাই স্টেরিক টু পি ওয়াই। তারপর আছে সিগমা টু পি জেড স্টেরিক, সিগমা স্টেরিক টু পি জেড সবচেয়ে উপরে। হলো, এরপর নেক্সট দেখো O2 থেকে N2 অণুর আণবিক কক্ষপথের ক্ষেত্রে। দেখো এখানে ওয়ান এস থেকে পারমাণবিক কক্ষপথের মিলনের ফলে কি হয়ে যাচ্ছে আমাদের সিগমা ওয়ান এস আর একটা সিগমা স্টেরিক ওয়ান এস। তার টু এস এর মিলনের ফলে পাচ্ছি সিগমা টু এস আর একটা সিগমা স্টেরিক টু এস, আর সিগমা টু পি এক্স পারমাণবিক কক্ষপথের মিলনের ফলে পাচ্ছি সিগমা, দেখো পাই টু পি এক্স আর টু পি ওয়াই মিলনের ফলে পাচ্ছি ইকুয়াল টু পাই টু পি ওয়াই, আর টু পি জেড এর মিলনের ফলে পাচ্ছি কি সিগমা টু পি জেড। আর এখানে দেখো এর অ্যান্টি বন্ডিং পাই স্টেরিক টু পি এস ইকুয়াল টু পাই স্টেরিক টু পি ওয়াই, আর সিগমা স্টেরিক টু পি জেড উপরে সবচেয়ে উপরে। এখানে দেখো আমরা আগেরটাতে কি পেয়েছিলাম একটু থেকে এন টু আণবিক কক্ষকের ক্ষেত্রে আমাদের পাই টু পি এক্স ইকুয়াল টু পাই টু পি ওয়াই এর পরে আমাদের সিগমা টু পি জেড পাচ্ছিলাম, কিন্তু এক্ষেত্রে দেখো O2 থেকে Na2 অণুর আণবিক কক্ষকের ক্ষেত্রে কি হচ্ছে আমরা সিগমা স্টেরিক টু এস এর পরেই আমরা সিগমা টু পি জেডটা পেয়ে যাচ্ছি। ওকে, এটা একটু এখানে তফাৎ। এখানে দেখো O2 থেকে Na2 অণুর ইলেকট্রন বিম ওয়ান, তারপর সিগমা স্টেরিক ওয়ান এস, তারপর সিগমা টু এস, সিগমা স্টেরিক টু এস, সিগমা টু পি জেড, পাই টু পি এস ইকুয়াল টু পাই টু পি ওয়ান, তারপর পাই স্টেরিক টু পি এস ইকুয়াল টু পাই স্টেরিক টু পি ওয়াই, এটা সিগমা স্টেরিক টু পি জেড। হ্যাঁ, দেখো এখানে আমাদের আছে sigma 1, sigma steric 1, sigma 2s, sigma steric 2s, sigma 2pz, और pi 2px equal to pi 2py, pi steric 2px equal to pi steric 2py, তারপরে sigma steric 2pz। ওকে, তো নেক্সট দেখো অণুর স্থায়িত্ব নির্ণয়। অণুর স্থায়িত্ব নির্ণয়ের নিয়ম দেখো, যদি এনভি গ্রেটার দেন এনএ হয় তবে অণুটি স্থায়ী হয়। এনভির মানটা যদি এর থেকে বেশি হয় তাহলে আমাদের অণুটি হয়ে যাচ্ছে স্থায়ী। যদি এনভি ইকুয়ালস টু এনএ হয় তবে অণুটি অস্থায়ী হয়। এনভি আর এনএর মান যদি একই হয় তাহলে অণুটি স্থায়ী প্রকৃত হয়। 3 নম্বর, যদি এনভি লেস দেন এনএ তবে অণুটি অস্থায়ী হয়। যদি এনভির থেকে এনএর মানটা কম হয় তাও অণুটি স্থায়ী অস্থায়ী হবে। হলো, এবার দেখো এনবিটা হচ্ছে এনবি ইকুয়ালস টু বন্ডিং ইলেকট্রন সংখ্যা, আর এনএ হচ্ছে
অ্যান্টি বন্ডিং ইলেকট্রন সংখ্যা। এখানে দেখো শর্ট ট্রিক্স আর একটা আমাদের জেনে রাখতে হবে, সেটা হলো যে সকল অণু 4 বা 8 বা 20 ইলেকট্রন আছে তাদের অস্তিত্ব নেই। যাদের ইলেকট্রন সংখ্যা 4, 8 আর 20, এটা মনে রাখতে হবে, তাদের অস্তিত্ব নেই। হলো, উদাহরণ দেখুন H2 এর ক্ষেত্রে H2 কত হচ্ছে 1 × 2 মানে 2। দেখো সিগমা 1s2 আর একটা সিগমা স্টেরিকে 0 পাচ্ছি 1s স্টেরিকে। দেখো NB মানে বন্ডিং ইলেকট্রন সংখ্যা কোনটা হচ্ছে, বন্ডিং ইলেকট্রন সংখ্যা হচ্ছে এটা আমাদের বন্ডিং ইলেকট্রন সংখ্যা হচ্ছে আমাদের এটা 2, 1s, এটা 1s2। তো এখানে আমাদের 2 হলো, আর Na হচ্ছে 0, স্টেরিকের মাথায় আছে 0, তাই 0। তাহলে অর্থাৎ NB গ্রেটার দেন Na, তাই H2 অণুটি স্থায়ী প্রকৃতির। NB এর মানটা Na থেকে বেশি আছে, 2 আছে, তাই এটা স্থায়ী। দেখো আরেকটা এক্সাম্পল আছে এখানে He2। He হিলিয়াম 2 দুগুণে 4, 4 হলে কি আছে 1s2 আর একটা সিগমা 1s স্টেরিকে 2। তাহলে এখানে বন্ডিং ইলেকট্রন সংখ্যাও দুটো পেয়েছি আর অ্যান্টি বন্ডিং ইলেকট্রন সংখ্যাও দুটো পেয়েছি। তাহলে দেখো NB = Na, তাই He2 অণুটি অস্থায়ী প্রকৃতির। হলো, এরপর নেক্সট দেখো চৌম্বক ধর্ম। চৌম্বক ধর্ম নির্ণয়। দেখো 10, 16 অথবা অযুগ্ম ইলেকট্রন থাকলে প্যারাম্যাগনেটিক প্রকৃতির হয়, আর 10 ও 16 বাদে যুগ্ম ইলেকট্রন থাকলে এটি ডায়াম্যাগনেটিক প্রকৃতির হয়। তাহলে এই অযুগ্ম ইলেকট্রন সংখ্যা আছে, এখানে আছে যুগ্ম ইলেকট্রন সংখ্যা। নেক্সট কোশ্চেন করবো আমরা, PYQ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। 1 নম্বর কোশ্চেন আমাদের কি আছে, নিচের কোন অণুটি পরাচুম্বকীয় নয়। আমি ডায়াম্যাগনেটিক আমাদের বার করতে হবে। N2 প্লাস, এটা কি হচ্ছে N2 7 দুগুণে 14, আর একটা +1 মানে -1। তাহলে দেখো 7 দুগুণে 14 -1 মানে কত হয়ে গেল 13। আর এটা আমাদের কি হয়ে গেল পরাচুম্বকীয় প্রকৃতির। এখানে কার্বন দেখো 6 প্লাস অক্সিজেনের 8, 8 আর 6 14, ডায়াম্যাগনেটিক প্রকৃতি। এটা আরো দেখছি এদিকেও করে, এটাই অ্যান্সার হয়েছে, 14 হয়েছে আমাদের ডায়াম্যাগনেটিক। তো দেখো এখানে অক্সিজেন হচ্ছে 8 দুগুণে 8 × 2 দুগুণে 16, আর -1 এর জন্য এটা +1, তাহলে কত হলো 8 দুগুণে 16 আর 17। এন্ড নাইট্রোজেন হচ্ছে 7 প্লাস অক্সিজেনের 8, 8 আর 7 15। দেখো এগুলো আমরা অযুগ্ম পেয়েছি, 13, 17 আর 15। এটা আছে আমাদের যুগ্ম 14। তাহলে পরাচুম্বকীয় নয় বলেছি মানে ডায়াম্যাগনেটিক প্রকৃতি। তাহলে কোনটা হচ্ছে আমাদের অ্যান্সার, অপশন বি ইজ রাইট। ওকে, তো নেক্সট দেখো Li2, Li2 মাইনাস ও Li2 প্লাস এর স্থায়িত্বের ক্রম হলো। আমাদের অপশন দেওয়া আছে, প্রথমে আমরা বার করে নিচ্ছি Li2। দেখো Li2 লিথিয়াম তো 3 দুগুণে 6 হাইড্রোজেন লিথিয়াম, 6 মানে কত হচ্ছে সিগমা 1 2 আর সিগমা স্টিল 1 2 সিগমা 2 দেখো এখানে আমরা NB কত পাচ্ছি, বন্ডিং ইলেকট্রন সংখ্যা 2 আর 2 4, আর Na পাচ্ছি বন্ডিং স্টেরিক আছে দেখো অ্যান্টি বন্ডিং 2। তাহলে এখানে আমরা NB মাইনাস Na পাচ্ছি, দেখো NB মাইনাস Na 4 - 2 অ্যান্সার। এরপর আমরা বার করবো Li2 প্লাস। Li2 প্লাস ক্ষেত্রে Li2 প্লাস মানে 3 দুগুণে 6 আর +1 মানে একটা বাদ আছে মানে 5, 6 - 1 সমান 5। আমি লিখে দিচ্ছি সিগমা 1 × 2 আর সিগমা স্টেরিক 1 × 2 আর সিগমা 2 1।
তাহলে এগুলো আমাদের 5টা, 2 2 4 1 5। এখানে দেখো এনডি বন্ডিং ইলেকট্রন সংখ্যা 2 আর 3, আর অ্যান্টি বন্ডিং হচ্ছে 2। এনডি মাইনাস এনে কি পাচ্ছি আমরা এখানে 3 মাইনাস 2 সমান 1। এরপর আমরা বার করবো Li2 মাইনাস Li2 দেখো 3 মিনিট 6 আর মাইনাস বলে কি একটা 1 মানে 7 ইলেকট্রন সংখ্যা। সিগমা 1 is to 2, সিগমা স্টেরিক 1 is to 2, 2 is to 2, 2 2 4 2 6 আর সিগমা স্টেরিক 2 is to 1। দেখো এখানে এনবি পাচ্ছি আমরা, এনবি পাচ্ছি কত বন্ডিং 2 2 4, আর এন্টি বন্ডিং পাচ্ছি 2 আর 3। তাহলে এনবি মাইনাস এন সমান 4 মাইনাস 3 সমান 1। তাহলে এখানে আমরা Li2 এর ক্ষেত্রে কি পাচ্ছি এনবি মাইনাস এন পেলাম 2, আর এখানে আছে এনবি মাইনাস এন পেলাম 1 Li2 প্লাস এর ক্ষেত্রে, আর Li2 মাইনাস এর ক্ষেত্রে এনবি মাইনাস এন 1। তো যার মানটা বেশি তার স্কয়ার বেশি। দেখো এখানে আমরা এনবি মাইনাস এন 2 পেয়েছি, তাহলে এখানে আমাদের ক্রমটা কি হবে Li2 প্লাস, সরি Li2 টা আগে, তারপর দেখো এটা Li2 প্লাসও 1 পেয়েছি এনবি মাইনাস এর মান, আর Li2 মাইনাস এর ক্ষেত্রেও 1 পেয়েছি। কিন্তু এক্ষেত্রে দেখো যার অ্যান্টি বন্ডিং ইলেকট্রন সংখ্যা বেশি হবে তার স্থায়িত্বটা কম হবে, আর যার অ্যান্টি বন্ডিং ইলেকট্রন সংখ্যা কম হবে তার স্থায়িত্বটা বেশি হবে। এখানে দেখো অ্যান্টি বন্ডিং পেয়েছি আমরা 2, আর এক্ষেত্রে অ্যান্টি বন্ডিং পেয়েছি 3। এখানে অ্যান্টি বন্ডিং আছে 2, আর এখানে অ্যান্টি বন্ডিং আছে আমাদের 3। তো যার অ্যান্টি বন্ডিং সংখ্যা বেশি তার স্থায়িত্বটা কম, তাহলে এর স্থায়িত্বটা কম আর এর স্থায়িত্বটা বেশি, তাহলে বেশি এরপর কাম হবে আমাদের Li2 ক্লাসের ক্ষেত্রে অ্যান্টি বন্ডিং সংখ্যা যেহেতু এর কম আছে তার স্থায়িত্বটা বেশি, তারপর পাবো আমরা Li2 মাইনাস। তো দেখো এই ক্রমটা কোথায় আছে আমাদের Li2 প্লাস সবচেয়ে বেশি, Li2 প্লাস তারপর প্লাস তারপর মাইনাস, Li2 তারপর Li প্লাস তারপর মাইনাস। তো অপশন সি ইজ রাইট। ওকে, এরপর নেক্সট দেখো বলেছে কোন অণুটি ডায়াম্যাগনেটিক নয়, মানে ডায়াম্যাগনেটিক। দেখো অপশন এ তে আছে আমাদের H2, বি তে আছে C2, আর সি তে আছে N2, আর ডি তে আছে O2। হলো H2 সালফার 16, 16 দুগুণে 32 ইলেকট্রন সংখ্যা। আর এখানে দেখো কার্বন 6 দুগুণে 12, N2 7 দুগুণে 14, আর অক্সিজেনের 8 দুগুণে 16। দেখো সবই কিন্তু আমরা পেয়েছি জোড়া বা যুগ্ম, কিন্তু আমাদের সূত্রটাতে ছিল 10 আর 16 হলে অথবা অযুগ্ম হলে প্যারাম্যাগনেটিক। তাহলে দেখো এখানে অক্সিজেনের ক্ষেত্রে আমরা 16 পেয়েছি ইলেকট্রন সংখ্যা, তাহলে প্যারাম্যাগনেটিক হয়ে যাবে আমাদের অপশন ডি টা। বলে কি ডায়াম্যাগনেটিক নয়, মানে প্যারাম্যাগনেটিক, অপশন ডি ইজ রাইট। ওকে, তো নেক্সট দেখো নিচের কোনটি পরাচুম্বকীয় প্রকৃতি। এখানে হচ্ছে F2 ইলেকট্রন সংখ্যা বেশি, 9 দুগুণে 18, কার্বন C2 তারা 6 দুগুণে 12, আর B2 5 দুগুণে 10, তাহলে সিও কার্বন দেখো 6 প্লাস অক্সিজেনের 8, 8 আর 6 14। দেখো ওখানে আবার ওই সূত্রটা আমাদের অ্যাপ্লাই হবে, 10 আর 16 হলে পরাচুম্বকীয় প্রকৃতি। তাহলে এখানে আমাদের 10 আছে, তো অপশন সি ইজ রাইট। ওকে, B2। তো নেক্সট দেখো 5 নম্বর কোনটির অস্তিত্ব নেই। বি2 অপশন এ তে, বিতে আছে সিটি প্লাস, সিতে আছে H2, আর ডিতে আছে Li2। তো এতে দেখো বি2 4 দুগুণে 8টা, তাহলে দেখো সিগমা 1 টু, সিগমা স্কোয়ার 1 টু, সিগমা 2 টু, সিগমা স্কোয়ার 2। দেখো এখানে আমাদের এলবি বন্ডিং ইলেকট্রন সংখ্যা 2 2 4, এনডি সমান 4, আর এন এ সমান পাচ্ছি আমরা এনডি বন্ডিং 4। তাহলে এখানে কি হয়ে গেল এনবি ইকুয়ালস টু এন এ। হলো কোনটির অস্তিত্ব নেই,
এবার C2 প্লাসের ক্ষেত্রে দেখো সোডিয়ামে 12 আর +1 এর জন্য কি হচ্ছে, একটা বিয়োগ হয়ে যাচ্ছে, মানে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11। দেখো σ1 হচ্ছে 2, সিগমা স্টেরিক 1 হচ্ছে 2, σ2 এসে 2, সিগমা স্টেরিক 2 এসে 2, এবার পাচ্ছি পাই 2px আর পাই 2py, পাই 2px এর 2 আর এটাতে 1 হলো। এখানে দেখো বন্ডিং ইলেকট্রন সংখ্যা হচ্ছে আমাদের 2, 2, 4, 2, 6 বলতে 7, এমডি হচ্ছে 5 আর এমএ হচ্ছে 2, 4। তাহলে দেখো এমবি গ্রেটার দেন এমএ, বুঝেছো? আমাদের স্থায়িত্ব আছে, স্থায়িত্ব থেকে হচ্ছে অস্থায়ী, স্থায়িত্ব নেই। আর এইচ2 এর ক্ষেত্রে দেখো এইচ2 হচ্ছে 2, মানে সিগমা 1 সিগমা স্টেরিক 2 আর সিগমা স্টেরিক 1 হচ্ছে 0। তাহলে এখানে দেখো এনবি পাচ্ছে 2 আর এনএ 0। তাহলে এখানেও আমাদের এনবি গ্রেটার দেন এনএ হচ্ছে, তাহলে অনুটি স্থায়ী প্রকৃতির বা স্থায়ী। আর এলআইটির ক্ষেত্রে দেখো এলআইটি হচ্ছে লিথিয়াম আয়রন লিথিয়াম 3 বিভিন্ন ছয়, সিগমা 1 হচ্ছে 2, 3 হচ্ছে 2, হচ্ছে 2, এনবি হচ্ছে 2, 2, 4 আর এনএ হচ্ছে 2। দেখো তাহলে আমাদের কি হয়ে গেল, বিইটি হয়ে গেল অস্থায়ী, আর C2 প্লাস হয়ে গেল আমাদের স্থায়ী, আর H2 হলো স্থায়ী, আর Li2 স্থায়ী। যারা আমাদের অস্তিত্ব নেই বলেছে কোশ্চেনে, তাহলে অস্তিত্ব নেই কার হবে, B2। তো অপশন এ ইজ রাইট। ওকে, তো নেক্সট দেখো আছে কোন অণুটি বা আয়নটি ডায়াম্যাগনেটিক। এখানে আছে আমাদের O2। O2 দেখো 8, 8 ইন্টু 2 মানে কত হয়ে যাচ্ছে 16, আর NO নাইট্রোজেনের 7 প্লাস অক্সিজেনের 8, 8 সাথে 15, সিসিএল কার্বন 6 আর নাইট্রোজেন হচ্ছে 7, 6 সাথে 13। আর এটা হচ্ছে দেখো সিও, সিও এর কথা হচ্ছে কার্বন হচ্ছে 6 আর অক্সিজেন হচ্ছে 8, 8 আর 6 14। দেখো আমাদের সূত্র ছিল কি প্যারাম্যাগনেটিকের ক্ষেত্রে 16, 10, 16, অথবা অযুগ্ম যদি ইলেকট্রন সংখ্যা থাকে তাহলে সেগুলো প্যারাম্যাগনেটিক। এখানে 16 আছে, 15 আছে, 13 আছে, সব আমাদের প্যারাম্যাগনেটিক। আর যুগ্ম থাকলে ডায়াম্যাগনেটিক, যুগ্ম আছে 14। সো অপশন ডি ইজ রাইট। ওকে, তো নেক্সট কোশ্চেন দেখো অস্তিত্ব আছে, এখানে আছে Ne2, Be2, He2 আর O2। Ne2 এর ক্ষেত্রে কি হচ্ছে, Ne হচ্ছে 10 ইন্টু 2 মানে 20 ইলেকট্রন সংখ্যা, আর বেরিলিয়াম 4 ইন্টু 2 মানে 4 দুগুণে 8, আর হিলিয়াম 2 দুগুণে 4, আর ওখানে হচ্ছে 8 দুগুণে 16। তো আমরা একটা প্রথম সূত্র পেয়েছিলাম 2, 8, সরি 4, 8 আর যদি 20 হয় তাহলে অণুটির অস্তিত্ব নেই। তো আমাদের দেখো এটা আছে 4, 8 আর 20 আছে ইলেকট্রন সংখ্যা, তাই এদের অণুটির অস্তিত্ব নেই। আর অস্তিত্ব আছে কার, তাহলে O2 তে, O2 আছে 16। তো অপশন ডি ইজ রাইট। ওকে, আজকে এই পর্যন্তই। পরের ভিডিও আমরা খুব তাড়াতাড়ি নিতে চেষ্টা করবো। তোমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ওকে।